গত জুনে এই রাজ্য বাজেট পেশের দিনই কয়েক মাস সময় চেয়ে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার পশ্চিমবঙ্গে সপ্তম পে কমিশন কার্যকর করার লক্ষ্যে আরও এক ধাপ এগোলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার। সপ্তম পে কমিশনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ শর্তাবলী ও কার্যপরিধি নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। শুক্রবার জারি করা এই বিজ্ঞপ্তিতে বেতন কাঠামো, ন্যূনতম বেতন, বার্ষিক বেতন বৃদ্ধি, কেন্দ্রীয় হারের সঙ্গে বেতন স্তরের সামঞ্জস্য, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, অবসরকালীন সুবিধাসহ একাধিক বিষয়ে পর্যালোচনার কথা বলা হয়েছে। রাজ্যে ক্ষমতায় আসার পর প্রথম বাজেটেই সপ্তম পে কমিশন গঠনের কথা ঘোষণা করা হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একযোগে এই ঘোষণা করেছিলেন। জানানো হয়েছে 2026 সালের 18ই মে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম পে কমিশন গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়। ইতিমধ্যেই কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এবার কমিশনের কাজের ক্ষেত্র এবং কোন কোন বিষয় বিবেচনা করা হবে তা স্পষ্ট করে দিল রাজ্য। নবান্নের বিজ্ঞপ্তিতে বেতন কাঠামো, বার্ষিক বেতন বৃদ্ধি, কেন্দ্রের সঙ্গে বেতন স্তরের সামঞ্জস্য, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং অবসরকালীন সুযোগ সুবিধা সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব। বর্তমানে 3% বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে, তা বেড়ে 5% করা হতে পারে। উত্তরোত্তর মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে নতুন বেতন কাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামোর সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের বেতন স্তরের সামঞ্জস্য আনার বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। নবান্নের বিজ্ঞপ্তিতে ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রে 5 সদস্যের পরিবারকে ভিত্তি হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে। একই সঙ্গে ন্যূনতম বেতন নির্ধারণের দৈনিক 3490 ক্যালোরি পুষ্টির প্রয়োজনীয়তাকে মানদণ্ড হিসেবে বিবেচনার প্রস্তাব রাখা হয়েছে। আগে 2700 ক্যালোরির পুরনো মানদণ্ডের পরিবর্তে এই নতুন ভিত্তি ব্যবহারের কথা বলা হয়েছে। মহার্ঘ ভাতার ক্ষেত্রে স্ট্যান্ডিং অর্ডারে সুপারিশ করার বিষয়টিও খতিয়ে দেখছে কমিশন। তাছাড়া রাজ্য সরকারি কর্মীদের বাড়ি ভাড়া, পরিবহন ভাতা, শিশুদের শিক্ষা ভাতা, হোস্টেল ভর্তুকি সহ অন্যান্য ভাতা নির্ধারণের ক্ষেত্রেও কেন্দ্রীয় পে কমিশনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করার কথা বলা হয়েছে। অবসরকালীন সুবিধার ক্ষেত্রে একাধিক বিষয় খতিয়ে দেখতে হবে। কমিউটেড পেনশন 11 বছর পুনরুদ্ধার, অবসরের সময় ছুটির নগদীকরণ এবং 30 জুন অবসর নেওয়া কর্মীদের একটি ইনক্রিমেন্ট দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হয়েছে। এছাড়াও কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমে পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বর্তমানে 8, 15, 24 বছরের 3 ধাপের পরিবর্তে 5, 8, 12, 18, 24 বছরের 5 ধাপে কাঠামো বিবেচনার কথা বলা হয়েছে। স্বাস্থ্য প্রকল্পে নগদহীন সুবিধা, চিকিৎসকদের ফি বৃদ্ধি এবং কর্মী পেনশনভোগীদের জন্য বিভিন্ন সুবিধা সম্প্রসারণের বিষয় রয়েছে। অর্থাৎ সপ্তম পে কমিশনের শর্তাবলী ও কার্যপরিধিতে শুধু বেতন বৃদ্ধি নয়, সামগ্রিক চাকরির শর্ত, ভাতা, পদোন্নতি, অবসরকালীন সুবিধা এবং কর্মপরিবেশকে নতুন করে সাজানোর রূপরেখা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী 2027 সালে সপ্তম পে কমিশন কার্যকর করার লক্ষ্য জানিয়েছেন। 7th পে কমিশনের কমিটি করে দেওয়া হয়েছে, সহযোগিতা করুন। আমি টার্গেট বেঁধে দিয়েছি ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। এখন কমিশনের সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের ডিএর পাশাপাশি সপ্তম বেতন কমিশন চালু নিয়ে দাবি ছিল দীর্ঘদিনের। বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিষয়ে গুরুত্বপূর্ণ আশ্বাস দিয়েছিলেন। सभी सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। বাংলায় ক্ষমতায় আসার পর বাজেটেই পূরণ করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণা মতোই কমিশনের টার্মস অফ রেফারেন্সের খসড়া ঘোষণা করেছে রাজ্য সরকার। সরকার পোষিত এবং আধা সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি, পেনশনভোগীদের পেনশন বৃদ্ধি, কর্মীদের পদোন্নতি সব নীতি নির্ধারণ করবে ওই পে কমিশন। আগামী 6 মাসের মধ্যে কমিশনকে রিপোর্ট দিতে বলা হয়েছে। সরকারি কর্মীদের ডিএ এবং ডিআর বৃদ্ধির হারও নির্ধারণ করবে সপ্তম পে কমিশন। সব ঠিক থাকলে মাস 6 মধ্যে রিপোর্ট দেবে সপ্তম পে কমিশন। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।